সারা দেশে আমরা দেখতে পেয়েছি যে বহু ধরনের আলোচনা হচ্ছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে সে সমস্ত আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে পরিবর্তন গুলো করা যায়, বাংলাদেশে কোন পথে পরিবর্তন হবে, বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে দাঁড়াবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কিভাবে দাঁড়াবে, সেগুলো নিয়ে আলোচনা, মত বিনিময়, বিতর্ক, প্রকাশনা, এগুলো একটা জোয়ার তৈরি হয়েছিল 5ই আগস্টের পর। কিন্তু আজকে আমরা যে সমাবেশে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা প্রত্যাশা ভঙ্গের জায়গা, কিংবা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে, এবং পুরো সমাজের মধ্যে যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের সময়। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা আন্দোলন করছে বকেয়া মজুরির জন্য, তাদের উপরে হামলা হয়। শিক্ষার্থীরা আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য কিংবা ধর্ষণের বিরুদ্ধে, তাদের উপরে হামলা হয়। শিক্ষকরা তাদের অধিকারের জন্য সমাবেত হন, তাদের উপরে হামলা হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নারী তার অধিকারের জন্য কথা বলে, তার বিরুদ্ধে একের পর এক কুৎসা, অপমান, হামলা হতে থাকে। সামাজিক ভাবে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বল প্রয়োগ করার কিছু শক্তি তৈরি হয়েছে, আবার দেখতে পাচ্ছি যে এক ধরনের সামাজিক শক্তি যারা প্রচারের মাধ্যমে, মিথ্যা তথ্যের মাধ্যমে, কুৎসার মাধ্যমে, ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের একটা ফ্যাসিবাদী শক্তি সংগঠিত করার চেষ্টা করছে। এবং এখানে সরকারের ভূমিকা কি, সেটাই হচ্ছে সমস্যা। এই অন্তর্বর্তী সরকার এমন একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, যে গণঅভ্যুত্থানের প্রত্যাশা ছিল নতুন একটা ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করা, এবং এই সরকারের দায়িত্ব ছিল সেই গতিপথটা তৈরি করা। কিন্তু দেখা গেল যে সরকার, যাদের কথা বললাম, যত ধরনের হামলা নিপীড়নের কথা বললাম, সেগুলির ব্যাপারে সরকারের খুবই নির্লিপ্ত ভূমিকা। সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয়। নারীর উপরে আক্রমণ হচ্ছে, শ্রমিকের উপরে আক্রমণ হচ্ছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে, শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে, হামলা, হুমকি ইত্যাদি হচ্ছে। সেখানে সরকারের কোনো অস্তিত্বই নেই। কোনো কোনো ক্ষেত্রে সরকারের বাহিনী এই আক্রমণ পরিচালনা, এবং বিভিন্ন ভাবে সমাজের মধ্যে আবার পুরনো যে সমস্ত বিভাজন গুলোর ভিত্তিতে এখানে স্বৈরতন্ত্রী ব্যবস্থা কায়েম হয়েছিল, সেই সব ব্যবস্থা আনা হয়েছে। এবং এর মধ্যে আজহারুল ইসলাম সম্পর্কে রায়টার কথা আমরা শুনলাম। আজহারুল ইসলামের পরিচয় আপনারা জানেন, প্রথমে যারা কথা বলেছেন তারা জানিয়েছেন এবং আপনারা পত্র-পত্রিকাতে দেখেছেন। তিনি সুনির্দিষ্টভাবে 1971 সালে যে যুদ্ধাপরাধী ভূমিকায় যে দল এবং সংগঠনগুলো ছিল প্রকাশ্যে, এবং সেই সময়কার সংবাদপত্রে, সেই সময়কার টেলিভিশনে, রেডিওতে যারা সরাসরি তাদের এই অবস্থান ঘোষণা করেছে, সেই সংগঠনগুলোর একটি নেতা ছিলেন তিনি। সেই হিসাবে সেই সময় যে যুদ্ধাপরাধ হয়েছে তার সরাসরি তার দায়িত্ব এই লোকের উপরে, এই আজহারুল ইসলামের উপরে পড়ে। তো তার বিরুদ্ধে মামলা হয়েছে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে, এত বছর পরে, এই প্রশ্নটা তো সবার মধ্যে আছে যে 54 বছর পরে আবার কেন যুদ্ধাপরাধী ইস্যুটা আসে, কিংবা জামাতে ইসলামী কেন বছর পরেও কেন সেটি একটা থাকতো না যদি স্বাধীনতার পরে বিভিন্ন সরকার এসছে, তারা যদি খেলা না করে। আপনারা জানেন স্বাধীনতার যে বছর স্বাধীনতা হয় তার 1-1.5 বছর তারপরেই দালাল আইন করা হয়, সেটার একটা অপপ্রয়োগ হতে থাকে। সে অপপ্রয়োগের প্রতিবাদ হওয়ার পরে একটা পর্যায়ে সাধারণ ক্ষমা ঘোষণা হয়। সেই সাধারণ ক্ষমা ঘোষণার পরে এটি যুদ্ধাপরাধীদের আশ্রয় লাভের শুরু। তারপরে একবার পুনর্বাসন হয়, তারপরে জামাতে ইসলাম নামে রাজনীতি শুরু হয়। তারপর 80 দশকে, যে 80 দশকে জামিল আখতার রতন মতো অনেকে, আজকে জামিল আখতার রতনেরও এই দিবসে, এই দিনেই তাকে হত্যা করেছিল ইসলামী ছাত্র শিবির। কিন্তু 80 দশকে অনেক ঘটনা আছে, অনেকগুলো প্রতিষ্ঠান, অনেক জায়গায় যেখানে ইসলামী ছাত্র শিবির একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছিল।
এটা তাদের পক্ষে সম্ভব হয়েছিল কারণ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসেবে বৈধতা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। তাদের এই স্বীকৃতির মধ্যে দিয়ে জামাত ইসলামের তখন পুনর্বাসন হয়। একদিকে তারা এরশাদের সাথেও সহযোগিতা করতে থাকে, আবার অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তারা একটা গণতান্ত্রিক একটা স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। এবং সেই সময় বিভিন্ন জায়গায় তারা হল দখল, জমি দখল, বিশ্ববিদ্যালয় কলেজ দখল করতে গিয়ে এই সহিংসতা, রক কাটা ইত্যাদি নানান ঘটনা আপনারা জানেন। ওই সময় 1989 সালে যখন 22 ছাত্র সংগঠন হয়েছিল, ছাত্র শিবির ছাড়া ছাত্রলীগ, ছাত্রদল সবাই মিলে 22 ছাত্র এরশাদের বিরুদ্ধে, তাদের সাথে সংঘাত হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একজন কর্মী, তার নাম কবির, তাকেও খুন করেছিল ইসলামী ছাত্র শিবির। এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল বহু বছর। এই 5ই আগস্টের আগ পর্যন্ত তারা সেখানে বহুবার চেষ্টা করেছে কিন্তু প্রবেশ করতে পারে। তো এইভাবে 80 দশকে, তারপর 90 দশকে দেখা গেল আওয়ামী লীগ তাদেরকে আন্দোলনের সহযোগী বানাইলো। 95 সালে আওয়ামী লীগ জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে। আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় গেল তখন 4 দলীয় জোট করেছে, তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামের নেতা, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে। তো প্রত্যেকটা তাদের পর্ব এসছে অধ্যত্বের এবং তাদের আবির্ভাবে, এবং সেই সময় আবার প্রতিরোধ হয়েছে। আপনারা 1992 সালে গণ আদালতের কথা জানেন, আপনারা 2010 সালের পরে যে যুদ্ধাপরাধীদের বিচার হয় সেটাও এই জনমতের চাপে কিংবা প্রতিরোধের চাপে হয়েছে। কিন্তু এই যে একবার তাদের সাথে নেগোসিয়েশন, একবার তাদের সাথে দর কষাকষি, একবার তাদের সাথে আবার নানা রকম চুক্তি, এই খেলার মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির এইসব খেলার মধ্যে কারণেই এই দল এবং তাদের সহিংসতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা অব্যাহত থাকতে পেরেছে। এবং আজকে বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যে তারাই এখন ক্ষমতাধর, তাদের হাতেই ক্ষমতা, এবং সেটাই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার কারণেও তাদের এই ধারণা তৈরি হচ্ছে। এখন মেয়েদেরকে টার্গেট করে আক্রমণ করলে, লাথি মারলে, কিংবা তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করলে, কিংবা কলেজ শিক্ষক, নারী কলেজ শিক্ষক তার উপরে হয়রানি চালালে, কিংবা বিভিন্ন জায়গায় নারী বিদ্বেষী তৎপরতা চালালেও সরকারের কোনো ভূমিকা আমরা দেখি না। এবং সেগুলি যারা চালায় তাদের মধ্যে একটা চিন্তার ঐক্য আছে, মতাদর্শিক ঐক্য আছে। তারা চায় না যে একটা দেশের মানুষ একটা সৃজনশীলতার মধ্যে থাকুক, লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করুক, এটা তাদের রাজনীতি বা মতাদর্শের মধ্যে পড়ে। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা, সেই ভূমিকায় এই কথাটা ওঠে। এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামী যারা তরুণ কর্মী, তারা তো 71 সালে জন্মই নেয়নি, তো কাজেই তারা তো আর যুদ্ধাপরাধ করে না। সেই জন্য এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন না, সেই কারণে আপনারা তো যুদ্ধাপরাধের রাজনীতি কেন ধারণ করছেন? যুদ্ধাপরাধ করেন নাই, কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন, তাহলে যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরও পড়বে। সুতরাং এখনকার যারা তরুণ কর্মী, তাদের এই বোধগয়তা হওয়া দরকার যে 71-এর দায় তাদের উপর, যুদ্ধাপরাধের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপরাধের রাজনীতি অব্যাহত রাখে। এখন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন, তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। আদালত কি সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না, কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয়, সেটা আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সবসময়। এই প্রশ্নের জবাব দিতেই হবে, যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত নির্দোষ হিসেবে কি করে ঘোষিত হয়। হতে পারে যেমন মৃত্যুদণ্ড, তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটার মধ্যে সমস্যা আছে, এটা আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখন আমরা কথা বলেছি। তো সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত। মৃত্যুদণ্ড, আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী, মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত, তাকে জেল দিতে পারত, কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে
এটা প্রতিষ্ঠিত সত্য, এইটাকে তো খারিজ করা যাবে না। কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে, কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য। তাকে যুদ্ধাপরাধীর অপরাধে তার তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত ছিল। সেইটা বাদ দেওয়াটাই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে। সুতরাং এরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি নিরপরাধ ঘোষণা করা হয় তো পুরো ইতিহাসই তো পাল্টে যায়, ইতিহাসের ভয়ঙ্কর বিবৃতি হয়। এবং ৭১ সালে যে লক্ষ লক্ষ শহীদ, এই যে নির্যাতিত নারী, কিংবা এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন, তাদের প্রতি একটা বেইমানি করা, তাদের যে পুরো অস্তিত্বকে অস্বীকার করা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে না? তার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হবে। আর সেই প্রতিবাদ যখন হচ্ছে তখন আবার তাদের উপর হামলা হচ্ছে এবং তারাই হামলা করছে। আবার সরকারের ভূমিকা এখানেও দেখা যাচ্ছে। যারা হামলা করছে, এই হামলাটা সেটা রতনের এই ছবিটা খুবই তাৎপর্যপূর্ণ যে যারা সেই সময় রতনকে খুন করেছিল তারা এখন একটা অন্যায় প্রতিবাদে যারা করছে তাদের উপরে হামলা করছে, নারীকে টার্গেট করে নারীর উপরে হামলা করছে। সুতরাং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা, এটা সারা বাংলাদেশের সকল মানুষেরই দায়িত্ব। এবং যারা ইসলাম এবং যখন যুদ্ধাপরাধ বিরোধী কথা হয় তখন সেটাকে ইসলাম বিরোধী হিসেবে যারা চিত্রায়িত করতে চায় তারা হচ্ছে ভয়ঙ্কর অপরাধী এবং ভয়ঙ্কর বিকৃতকারী। কারণ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন হওয়া সেটা ইসলাম ধর্মের যারা, ইসলামের অনুশাসন যারা মানে, তারাও তো যুদ্ধাপরাধীর বিচার অবশ্যই চাইবে। এবং বাংলাদেশের ব্যাপক সংখ্যক ধার্মিক মুসলমান মানুষ তারা নিজেরা যুদ্ধাপরাধের শিকার। যারা লক্ষ লক্ষ যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই তো ধার্মিক মুসলমান। তাদের পরিবার তো এই যুদ্ধাপরাধের বিচার চাইবে, কিন্তু যুদ্ধাপরাধের বিচার যখনই চাওয়া হয় তখনই দেখা যায় যে এটাকে ইসলাম হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।